নমস্কার। মশান আফতাবপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী আমি জয়শ্রী বাগ। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন উপলক্ষে এই করোনা পরিস্থিতিতে আমরা বাড়িতে বসেই এই জন্মদিন পালন করার একটি ছোট্ট প্রচেষ্টা চালাচ্ছি। মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দের প্রতি আমার শ্রদ্ধা মাখা প্রণাম জানিয়ে এবং বিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রীদের আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই 125তম জন্মদিন উপলক্ষে আমি নেতাজি সম্পর্কে কিছু তথ্য, কিছু রহস্য এবং না জানা অনেক কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বক্তব্য শুরু করার আগে আমি একটা শ্লোক আপনাদের সামনে তুলে ধরতে চাই। জহরে জ্বলছিল নারীদের দেহ, তবুও নেকড়েরা চুপ ছিল। আমাদের পড়ানো হলো আকবর মহান, তো মহারানা প্রতাপ কে ছিল? রাস্তায় পড়ছিলেন লাশের পাহাড়, তবুও গান্ধী চুপ ছিল। পড়ানো হলো গান্ধী সরকার এসেছে স্বাধীনতা, তো ফাঁসিতে চলা কিশোর যুবকরা কি ছিল? সে দড়ি আজও যত্নে রাখা আছে, যাতে গান্ধীজির ছাগল বাঁধা ছিল। কিন্তু সে দড়ি আজ কোথায়, যাতে ক্ষুদিরাম ভগৎ সিংরা ঝুলেছিল? দেশের দুর্দশা থেকে কাঁদতে তো পারিনি, চেষ্টা করে মুখ থেকে শুয়ে থাকতেও পারিনি। কতজন যে চড়েছে ফাঁসিতে, কত শত গুলি খেয়েছিল। কেন মিথ্যে বলো সাহেব যে চরখায় স্বাধীনতা এসেছিল? আমার এই বক্তব্য এবার আমি শুরু করছি। 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি ওড়িশার কটক শহরে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। তার পিতা জানকীনাথ বসু, মাতা প্রভাবতী দেবী ছিলেন। এটা আমাদের অজানা নয়, কিন্তু আমার আজকে বক্তব্যের মূল উদ্দেশ্য হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর 23শে জানুয়ারি উপলক্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন। আমরা তো সকলেই জানি নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষা, তার চরিত্র সব কিছুই জানি, কিন্তু আমি আজ একটা স্পেসিফিক টপিক নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্য সম্পর্কে আলোচনা করব। খোসলা কমিশনের রিপোর্ট, অর্থাৎ আমি এই বিষয়টা আলোচনা করার জন্য সরাসরি প্রবেশ করব খোসলা কমিশনের রিপোর্ট, যেই রিপোর্টের সাক্ষ্য হচ্ছেন শ্যামলাল জৈন। এরপর চলে আসি খোসলা কমিশন। শুধু এই কমিশন গঠন হয়েছিল নানান সময় নানান সালে, যেহেতু তাকে নিয়ে বিতর্কে কোনো শেষ নেই, তাই তাকে নিয়ে গবেষণারও কোনো শেষ নেই। 1956 সালে জওহরলাল নেহরুর আমলে তৈরি হয় সাহানবাজ কমিশন, 1970 সালে ইন্দিরা গান্ধীর আমলে তৈরি হয় খোসলা কমিশন, আর 1999 সালে বাজপেয়ী আমলে তৈরি হয় মুখার্জি কমিশন। এই বিতর্কের শুরুতে আমি চলে আসবো খোসলা কমিশনের একটি রিপোর্ট। শ্যামলাল জৈন তার সাক্ষী হয়েছিলেন। খোসলা কমিশনের সাক্ষ্য দেয় মোট 224 জন সাক্ষী। 21 নম্বর সাক্ষী ছিলেন শ্যামলাল জৈন। তিনি 31শে ডিসেম্বর 1970 এবং 4 জানুয়ারি 1971 এই দুই দিন নয়াদিল্লিতে সাক্ষ্য দেন। তার পুরো সাক্ষ্যের বিবরণ রয়েছে কমিশনের কার্যবিবরণের 4th খণ্ডে। কে ছিলেন এই শ্যামলাল জৈন? দিল্লির লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের বীর সেনানীদের যে বিচার হচ্ছিল, সেই সময় আজাদ হিন্দ ফৌজের সেনানীদের পক্ষে আইএনএ ডিফেন্স কমিটি গঠিত হয়েছিল। ওই কমিটি অন্যান্যদের মধ্যে ছিলেন স্যার তেজ বাহাদুর সপ্রু, ভুলাভাই দেসাই, আসফ আলী, ডক্টর কৈলাসনাথ গার্জু, জওহরলাল নেহেরু প্রমুখ। ডিফেন্স কমিটির স্টেনোগ্রাফার ছিলেন শ্যামলাল জৈন। এই শ্যামলাল জৈনের সাক্ষ্য ইতিহাসের এক অমূল্য দলিল। এই সাক্ষ্য 3টি দিক আমাদের সামনে তুলে ধরেছে। 1. জওহরলাল নেহেরু প্রমাণ করেছেন তিনি মনে প্রাণে কিরকম সুভাষ বিরোধী। 2. জওহরলাল নেহেরু স্পষ্টতই জানতেন যে তথাকথিত বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসু মৃত্যু হয়নি। জওহরলাল নেহেরু নিয়মিত সুভাষচন্দ্রের গতিবিধি সম্বন্ধে খোঁজখবর রাখতেন। কি বলেছিলেন এই শ্যামলাল জৈন? তার মূল লেখাটি আমি বাংলা ভাষায় তর্জমা করে বলছি। আমি শপথ নিয়ে বলছি, একদিন সন্ধ্যায় তারিখটা 26 বা 27 ডিসেম্বর 1945 খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরু টেলিফোনে আমাকে বলেন যে আসফ আলী বাড়িতে যেন আমি আমার টাইপরাইটারটি নিয়ে চলে যাই। আমি তার কথা মতো কাজ করেছিলাম। তাকে আমার টাইপরাইটারটা নিয়ে যাওয়ার বলার কারণ হলো তার নাকি অনেক কিছু টাইপ করতে হবে। আমি তার কথা মতো কাজ করার পর তিনি কিছু কাগজপত্র টাইপ করার জন্য আমাকে তার আজকালের পকেট থেকে বের করে দেয় একটি কাগজ, তার 4টি কপি টাইপ করার জন্য। ওই কাগজটা হাতে লেখা কিছু ছিল এবং যেটা আমার পক্ষে পড়া ভীষণ কষ্টকর ছিল, কিন্তু আমি আমার স্মৃতি থেকে তা মনে করার চেষ্টা করছি। নেতাজি সুভাষচন্দ্র বসু আজ 23শে অগস্ট 1945 খ্রিস্টাব্দ প্লেনে করে দুপুর 1:30 দাইরে, অর্থাৎ বর্তমানে যেটাকে বলা হয় মাঞ্চুরিয়া, সেখানে এসেছেন। এই প্লেনটি ছিল একটি জাপানি বোমারু প্লেন এবং তা ছিল সোনার বার এবং অলঙ্কারে ভর্তি। নেতাজি তার 2 হাতে দুটি অ্যাটাচি ব্যাগ নিয়েছিলেন। বিমান থেকে নেমে নেতাজি চা কলা খান। চা খাওয়া শেষ করার পর তিনি আরও 4 জনের সঙ্গে কথা বলে, যাদের মধ্যে একজন ছিলেন জাপানি, নাম জেনারেল শিদে। অন্যদের নাম আমি মনে করতে পারছি না।
একটি কাছে দাঁড়িয়ে থাকা জিপে উঠে বসেন এবং ওই জিপটি রাশিয়ান সীমান্তের দিকে এগিয়ে যায়। প্রায় 3 ঘন্টা পর ওই জিপটি ফিরে আসে পাইলটকে খবর দেয়। পাইলট টোকিওতে বিমানে ফিরে যায়। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোনো রকম করে বিমান দুর্ঘটনা ঘটেনি, কিন্তু সমানের বিপক্ষ থেকে বলা হচ্ছে যে বিমান দুর্ঘটনা ঘটেছিল। আদেও এই বিমান দুর্ঘটনা ঘটেছিল কিনা, বিমান দুর্ঘটনা ঘটলেও তাতে নেতাজি ছিলেন কিনা, বা বিমান দুর্ঘটনার সময় নেতাজি থাকলেও হসপিটালে ভর্তি থাকলেও তিনি পরবর্তীকালে সুস্থ হয়ে উঠেছিলেন কিনা, এটাও আমাদের কাছে সম্পূর্ণ একটা অন্ধকারের বিষয়। সুভাষচন্দ্র বসু এই বিষয়টা অত্যন্ত বড় একটা, সুতরাং আমার পক্ষে ছোট করে বলা অসম্ভব ব্যাপার। আমি তাও এই খোসলা কমিশনের রিপোর্ট থেকে কিছু কিছু অংশ তুলে ধরার চেষ্টা করছি এবং যতটা সম্ভব ছোট করে বলার চেষ্টা করছি। এরপর ওই লেখাসহ কাগজটি টাইপ করতে দেওয়ার পর জওহরলাল নেহেরু আশরাফ আলীর কাছে যান এবং 10 থেকে 15 মিনিট কথোপকথনে ব্যস্ত থাকেন। আমি কাজটি শেষ করতে পারিনি, কারণ যিনি লিখেছিলেন তার নামটি আমি পড়তে পারছিলাম না এবং আমি অপেক্ষা করছিলাম জওহরলাল নেহেরুর জন্যে যে তিনি এসে ওই নামটি আমাকে বলে দেবেন, তারপর আমি টাইপ করে কাজটি শেষ করব। ইতিমধ্যে ওই লেখাটি বা চিঠিটি কয়েকবার পড়লাম। আজকের দিনে যতটুকু মনে করতে পারি তা হলো জওহরলাল নেহেরু ওই নামটা দেখলেনই না, আর এই বললেন কাগজটি বের করে তাকে দিতে। এরপর আমি শপথ করে বলছি জওহরলাল নেহেরু যা লেখার প্যাড থেকে 4টি কাগজ আমাকে বের করে দেন, একটি চিঠিকে 4 কপি টাইপ করার জন্য। ওই চিঠিটির বয়ান ছিল, আজ আমি যতটুকু মনে করতে পারি তা হলো, মিস্টার ক্লেমেন্ট অ্যাটলি, ব্রিটেনের প্রধানমন্ত্রী 10 ডাউনিং স্ট্রিট, লন্ডন। প্রিয় মিস্টার অ্যাটলি, আমি অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি যে আপনাদের যুদ্ধাপরাধী সুভাষচন্দ্র বসুকে স্টালিন রাশিয়াতে ঢুকতে দিয়েছেন। এটি রাশিয়ানদের পক্ষ থেকে অত্যন্ত বিশ্বাসঘাতকতার কাজ, যেহেতু রাশিয়া ব্রিটিশ ও আমেরিকার সাথে মিত্রপক্ষে ছিল, তাই তার এটা করা উচিত হয়নি। অনুগ্রহ করে ব্যাপারটি মনে রাখবেন এবং এই ব্যাপারে যা প্রয়োজনীয় ও সঠিক বলে মনে করবেন তাই করবেন। এটি আপনার অনুগত জওহরলাল নেহেরু। সামলার জন্য সাক্ষ্য থেকে যে সার কথাগুলি বেরিয়ে আসে সেগুলি হলো, পয়েন্ট নাম্বার 1, জওহরলাল নেহেরু দিল্লিতে আজাদ হিন্দ ফৌজের বীর সেনানীদের কোর্ট মার্শাল চলাকালীন আইএনএ ডিফেন্স কমিটির অন্যতম সদস্য হওয়া সত্ত্বেও সবসময় মনে মনে আশঙ্কিত ছিলেন এই ভেবে যে সুভাষচন্দ্র বসু জীবিত রয়েছেন। বিমান দুর্ঘটনায় তার মৃত্যুর খবরটি সম্পূর্ণই মিথ্যা। 2, ওই আশঙ্কা থেকে তিনি তৎকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলিকে সুভাষচন্দ্র বসুকে যুদ্ধাপরাধী এবং ওয়ার ক্রিমিনাল হিসেবে উল্লেখ করলেও স্টালিন যে সুভাষচন্দ্র বসুকে রাশিয়াতে ঢুকতে দিয়েছেন তার জন্য তিনি ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। 3, এটা স্পষ্ট হয়ে গেল সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহেরুর চোখে একজন যুদ্ধাপরাধী এবং সেই জন্যই নেহেরু এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাভাবিকভাবে সুভাষচন্দ্রকে গ্রেপ্তার করে তাকে শাস্তি দেওয়াভাবে মেরে ফেলার জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ করলেন। 4, সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে জওহরলাল নেহেরু একজন বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতক এই কারণেই কারণ তিনি দেশের মানুষদের কাছে বিশ্বাস অর্জন করার জন্য আজাদ হিন্দ ফৌজের বীর সেনানীদের সামরিক বিচারের বিরুদ্ধে ডিফেন্স কমিটিতে নিজে দাঁড়ালেন তাদের দেশপ্রেম এবং সাহসের কথা দাঁড়াতে বলতে। অপরদিকে আজাদ হিন্দ সরকার তথা আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক শাস্তি দেওয়ার জন্য তাকে আমাদের দেশেরই শত্রু ব্রিটেনের প্রধানমন্ত্রীকে চিঠিতে আজ জানালেন, কখনো চিঠি লিখলেন 26 বা 27 ডিসেম্বর 1945 খ্রিস্টাব্দে আজাদ হিন্দ ফৌজের সেনানীদের বিচারের জন্য দিল্লির লালকেল্লাতে নিয়ে আসা হয় 5 নভেম্বর 1945 খ্রিস্টাব্দে। অর্থাৎ বিচার চলাকালীন তিনি অর্থাৎ নেহেরু নিজেই কাজটি করলেন। জওহরলাল নেহেরু সহ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ, নেতাজি ও আইএনএর ভারত অভিযান পরিকল্পনাতে তীব্র আপত্তি ছিল এবং প্রকাশ্যে বিবৃতি দিয়ে কংগ্রেসের তৎকালীন নেতৃবৃন্দ বিশেষত নেহেরু ভারতে সুভাষচন্দ্র নেতাকে সর্বশক্তি দিয়ে বাধা দেবেন বলে প্রতিজ্ঞা করেন। কিন্তু এই অবস্থার আমূল পরিবর্তন হয়ে যায় যখন 1945 খ্রিস্টাব্দের মাঝামাঝি ইংল্যান্ডের রক্ষণশীল ধারা অর্থাৎ কনজারভেটিভ পার্টির পরিবর্তে ক্লেমেন্ট অ্যাটলি লেবার পার্টি ক্ষমতা দখল করে। এরপরেই লর্ড বওয়েলকে ভারতে বয়লাট করে পাঠানো হয়। ঠিক সেই সময় ভারত থেকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে স্বায়ত্তশাসন বা সেলফ গভর্নমেন্ট দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। আর এই কারণে সেই সময় ঘোষণা করা হয়েছিল ভারতের কেন্দ্র অন্যান্য প্রদেশগুলিতে নির্বাচন অনুষ্ঠিত করা হবে। নির্বাচন হবে এই ব্যাপারে ঘোষণা করা হলে 21 আগস্ট 1945 খ্রিস্টাব্দে। ততদিন আজাদ হিন্দ ফৌজের সেনানীদের দেশপ্রেম ও দেশপ্রাতিকার পরাধীনতার বন্ধন থেকে মুক্ত করতে তাদের গৌরবোজ্জ্বল আত্মত্যাগের কথা ভারতবর্ষের হৃদয় জয় করেছিল। তখন সারা ভারতে শুধু একটাই আলোচনা, নেতাজি ও আজাদ হিন্দ ফৌজের দেশপ্রেম ও তাদের গৌরব গাথা। নেহেরুর নেতৃত্বে তৎকালীন কংগ্রেস বুঝলেন যে নেতাজি ও আজাদ হিন্দ ফৌজের জনপ্রিয়তাকে কাজে লাগাতে পারলে খুব ভালোভাবে নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে। আর এই কারণে মন থেকে নয়, নিজেদের স্বার্থেই নেহেরু, প্যাটেল প্রমুখ কংগ্রেসি নেতারা নেমে পড়লেন আইএনএর পক্ষে।
ধুরন্ধর ব্রিটিশ কিন্তু এই চালাকি ধরতে পেরেছিল, তাই তারা বলল much of what the leaders had said could be regarded as electronic experiments। অর্থাৎ এই নেতারা যা বলেছেন স্বভাবতই নেতাজি ও আইএনএর লেখক, তার মধ্যে অনেকখানি ছিল নির্বাচনের দিকে তাকিয়ে উচ্ছ্বাস। সূত্র ট্রান্সফার অফ পাওয়ার, ষষ্ঠ খণ্ড। নেহেরু ও তার তৎকালীন কংগ্রেসি সহযোগীরা একদিকে যেমন আইএনএ বন্দীদের মুক্তি দাবি করে গরম গরম বিবৃতি দিচ্ছেন, অন্যদিকে নেহেরু প্রায়ই আজাদিন ফৌজের বীর সেনানীদের আখ্যায়িত করছেন মিসইউজড ম্যান বা বিপদ চালিত মানুষ হিসাবে। whatever errors and mistakes they had committed, অর্থাৎ তারা নানান রকম ভুলভ্রান্তি করেছে। এই কণ্ঠস্বর কার? ব্রিটিশ শাসকের? না, কংগ্রেসের বহুল প্রচারিত অনেক যত্নে ঘোষিত এক দেশপ্রেমী নেহেরু। উত্তর, এই কণ্ঠস্বর নেহেরু। পার্থক্য রয়েছে তো ব্রিটিশের সাথে নেহেরুর যুবা বিরোধিতার প্রশ্নে। ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শুধু এক নম্বর দুশ্মন ছিলেন না নেতাজি, তিনি নেহেরু চোখেও একজন যুদ্ধাপরাধী ছিলেন, দেশদ্রোহী। আর এই কারণেই তার শাস্তির জন্য কোর্ট মার্শাল চলাকালীন তৎকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যাটলির কাছে কাতরভাবে প্রার্থনা করেন নেহেরু। এই অপরাধের জন্য ইতিহাস কখনো নেহেরুকে ক্ষমা করবে না। কাল অমুক নিয়মে নেহেরু হয়তো আজ ধরা যাওয়ার বাইরে, কিন্তু ইতিহাস কখনো কাউকে ছেড়ে কথা বলেনি। আগামী দিনগুলিতে নেহেরু ও তার বংশ পরিচয় হবে ব্রিটিশ সাম্রাজ্যবাদীর একজন এজেন্ট হিসেবে। ইতিহাস তারই পরিচয় করাবে নেহেরু ও তার উত্তরসূরিদের আগামী প্রজন্মের সাথে। তথ্যসূত্রে চক্রব্যূহে নেতাজি। 1945 সালের 18 আগস্ট বিমান দুর্ঘটনার পর 1960 সালের 6 দশকে একজন সাধুর আবির্ভাব হয়। শুধু একজন নয়, অনেকেই ছিলেন এরকম, যেমন গুমনামি বাবা, যেটার কথা আমি আজ বলবো। এছাড়াও রয়েছেন শৈলবাড়ি সাধু, শারদানন্দ বাবা, ইত্যাদি ইত্যাদি আরো অনেক চরিত্র উঠে এসেছে। আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা আমাদের কাছে আজও এখনো পর্যন্ত অধরা, যতক্ষণ না পর্যন্ত ডিক্লাসিফাই করা হচ্ছে সেই ফাইলগুলো। কিছু বছর আগে কতগুলো ফাইল কাজে লাগছে না বলে পুড়িয়ে দেওয়া হয়, না জানি কত ফাইল ওখানে চলে গেছে, কত দরকারি কত কত গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ফাইল সেখানে পোড়ানো হয়েছে। আদৌ সেগুলো কাজে লাগার ছিল কিনা সেটাও একবার ভেবে দেখেনি ভারত সরকার। আমি দেব গুমনামি বাবার পরিচয়, কারণ গুমনামি বাবাকে নিয়ে অনেক দিন থেকেই বিতর্ক। গুমনামি বাবার সাথে নাকি নেতাজি অনেক অনেক মিল পাওয়া গেছে, তাই আমি আজ আপনাদের সামনে তুলে ধরবো খুব গুরুত্বপূর্ণ তথ্য। 6 দশকের শুরুতে উত্তরপ্রদেশের নামিসা এলাকায় এক সাধুর আবির্ভাব হয়। তিনি লোকজনদের সাথে মিশতেন না, কথা বলতেন পর্দার আড়াল থেকে, বাইরে বেরোলে মুখ থেকে রাখতেন সাদা চাদরে। 1985 সালের সেপ্টেম্বর মাসে তার মৃত্যু হয়। স্থানীয় কেউ নাম জানতে চাইলে তিনি সবসময় উত্তরে দিতেন যে বহুদিন আগেই তিনি মৃত। এই রেকর্ডিং আমাদের কাছে আছে যে একজন ওনাকে জিজ্ঞেস করছেন আপনার নাম क्या है, তখন উনি বলছেন যে मेरी नाम दुनिया का रजिस्ट्रेशन से बहुत दिन आगे काट दिया गया है। গুমনামি বাবার ব্যবহৃত প্রায় 3000টি জিনিসের মধ্যে 870টি সামগ্রী যা শ্রী মনোজ মুখার্জি কমিশন টেস্ট করেন। সূত্রের খবর, তাতে ছিল নেতাজির পিতা জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবীর বাঁধানো ছবি। 2 ভাই বোনদের সঙ্গে ছিল তিনটি হাফপ্যান্ট ডাবলিং ধূমপানের পাইপ। 4 জার্মানি হোটেলের সিগার। 5 বুলফেমের চশমা। 6 দূরবীন। 4 রোলেক্স অয়েস্টার পারপেচুয়াল ঘড়ি। 8 স্কুল ক্যাসেট টেপ রেকর্ডার। 9 পোর্টেবল বেলজিয়াম টেপ রেকর্ডার। টাইপরাইটার। 10 রেডিও। 11 ভারতের রাজনীতির ওপর লেখা অজস্র বই। 12 স্বাধীনতার আগেও পরে বহু সংবাদপত্রের সংগ্রহ। এরপর আমি তুলে ধরবো নেতাজির পরিবারের দাবি, তার সঙ্গে আমার প্রশ্ন। আপনারাই ঠিক করবেন এই প্রশ্নগুলো যথাযথ কিনা। নেতাজির পরিবারের দাবি, কলকাতা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মুখার্জি কমিশন প্রমাণ করে দিয়েছেন যে নেতাজি ও গুমনামি বাবার মধ্যে কোনো সম্পর্ক নেই। আমার প্রশ্ন, গুমনামি বাবার 7টি দাঁত পাওয়া যায় রামভবনের একটা রেসলাই বাক্স থেকে। তার মধ্যে 2টি দাঁত তুলে নেওয়া হয়, একটিকে হায়দ্রাবাদ পাঠানো হয়, অপরটিকে কলকাতায় পাঠানো হয় ডিএনএ টেস্টের জন্য। হায়দ্রাবাদ থেকে জানানো হয় যে ডিএনএ অণু তাতে এত কম পরিমাণে ছিল যেটা তাদের বিশ্লেষণ করা সম্ভব হয়নি। আর কলকাতা থেকে রিপোর্ট দেওয়া হয়তো তাদের শুধু মুখপত্র থাকে, কোনো ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট দেওয়া হয়নি, যেটা ছিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যেমন এক্সরে প্লেট, কি হয়েছে আমাদের হাড়ের কোথায় ক্ষত হয়েছে সেটা বোঝার জন্য প্রমাণ হিসেবে এক্সরে প্লেট দেওয়া হয়, ঠিক তেমনি ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্টটা হচ্ছে একটা গ্রাফ, যেটা থেকে এক্সপার্টরা আগে বুঝবে যে আদৌ এনার সাথে এনার
মিল আছে কিনা বা থাকলেও কোথায় কতটা মিল রয়েছে সেই রিপোর্টটাই দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি সেই রিপোর্ট? আরটিআই যখন এই নিয়ে প্রশ্ন তোলে তখন জানানো হয় সেই রিপোর্ট নেই। তাহলে এখন প্রশ্ন সেই ডিএনএ টেস্টের মানে কি? যেহেতু কোনো ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট দেওয়া হয়নি, সুতরাং এখান থেকে বলা যায় যে 1, ডিএনএ টেস্ট হয়তো হয়নি, আর 2, আর নয়তো সেই ডিএনএ টেস্ট হলেও তাতে এমন কিছু বিস্ফোরক তথ্য উঠে আসে যেটা হয়তো সকলের সামনে পড়লে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হবে, তাই সেটাকে হয় না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছে সরকার, আর নয়তো নষ্ট করে দেওয়া হয়েছে সেই রিপোর্ট। এরপরেও আরটিআই কেন্দ্রের কাছে দাবি জানায় যে সেই দাঁতগুলি আমাদের তো তুলে দিন, আমরা বাইরে থেকে পরীক্ষা করিয়ে নেব, কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের মুখের উপর না করে দেয়। কেন? কিসের এত ভয় তাদের? যদি নেতাজি গুপ্তা ব্যাপার নাই হয়ে থাকে? নেতাজির পরিবারের দাবি, পয়েন্ট নাম্বার 2, ওনারা বলছেন দুজনের হাতে লেখা পরীক্ষা করা হয়, তাতেও কোনো মিল পাওয়া যায়নি। কিন্তু আমার প্রশ্ন, নেতাজি তো ভীষণ ট্যালেন্টেড একজন ব্যক্তি ছিলেন, উনি দুহাতে লিখতে পারতেন, সুতরাং ওনার পক্ষে হাতে লেখা পরিবর্তন করে কোনো চিঠিপত্র লেখা কি খুব অসম্ভব ব্যাপার? পয়েন্ট নাম্বার 3, নেতাজির পরিবার বলছেন রেডকোজি বৌদ্ধ মন্দিরে যে চিতাভস্ম রাখা হয়েছে সেটা নেতাজি। আমার প্রশ্ন, কোনো চিতাভস্মকে ওপর থেকে দেখলে বোঝা যায় না ওটা কার চিতাভস্ম, আদেও নেতাজির কিনা, আদেও ওটা চিতাভস্ম কিনা, নাকি কোনো ফেক কোনো বস্তুকে দেখিয়ে বলা হচ্ছে চিতাভস্ম? অবশ্যই কোনো চিতাভস্মকে উপর থেকে দেখলে বোঝা যায় না কার চিতাভস্ম, যেখানে তারা জোর গলায় বলছেন ওটা নেতাজির চিতাভস্ম। এটা কি বাস্তব? পয়েন্ট নাম্বার 4, তাদের কথায় গুমদামি বাবা নেতাজি হতে পারেন না। আমার প্রশ্ন, ওনারা যুক্তি ছাড়া প্রমাণ ছাড়া এত জোর গলায় বলছেন কি করে যে নেতাজি গুমদামি বাবা হতে পারেন না? পয়েন্ট নাম্বার 6, উনি অর্থাৎ নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গেছেন। আমার প্রশ্ন, ওনারা যত জোর গলায় বলছেন যে বিমান দুর্ঘটনায় মারা গেছেন, তার প্রমাণ কোথায়? আমার প্রশ্ন এটা। আর যখনই ওনাদের এই রকম প্রশ্ন করা হয় তখনই ওনাদের আগে দাবি হচ্ছে হাবিবুর রহমান তো এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। তো আমার প্রশ্ন যে হাবিবুর রহমান তো নেতাজির অনেক দিনকার দীর্ঘদিনের ষড়যন্ত্রের সঙ্গী ছিলেন, প্রতিটা ষড়যন্ত্রে ওনাকে সাহায্য করেছেন, প্রতিদিনের ওনার ষড়যন্ত্রের সঙ্গী হয়ে থেকেছেন, তাহলে এটাও তো হতে পারে যে এটা ওনাদের একটা পরিকল্পনা ছিল। সুতরাং নেতাজির যে ট্রেন ক্রাশে উনি মারা যাবেন এটা একটা ফেক ঘটনা হতেই পারে, এটা ওনাদের ষড়যন্ত্র ছিল, আর সেটাকে ওনারা বলছেন যে উনি ওখানে মারা গেছেন নেতাজিকে বাঁচানোর জন্য। নেতাজি তো চেয়েছিলেন যে ভারত স্বাধীন হোক। এবার আমার কিছু প্রশ্ন, পয়েন্ট নাম্বার 8, এখন প্রশ্ন, গুমনামি বাবা যদি নেতাজি নাই হয়ে থাকে তাহলে নেতাজির জিনিসপত্র ওনার কাছে কি করে এলো? আমরা আগেই দেখেছি যে মুখার্জি কমিশন টেস্ট করেছেন যে তাতে নেতাজির বাবা মা, তার সঙ্গে তোলা ছবি, ভাই বোনদের ছোটবেলাকার নেতাজি যে জিনিসগুলো ব্যবহার করতেন, গোলফেমের চশমা, এই সমস্ত জিনিসগুলো তার কাছে এলো কি করে? পয়েন্ট নাম্বার 9, গুমনামি বাবার সাথে নেতাজির বৌদির চিঠি বিনিময় হতো। প্রশ্ন, গুমনামি বাবা যদি নেতাজি নাই হয়ে থাকেন তাহলে তার সাথে ওই মহিলার সম্পর্ক কি ছিল, কোথায় কিভাবে তৈরি হলো সেই সম্পর্ক? পয়েন্ট নাম্বার 9, গুমনামি বাবা যদি নেতাজি নাই হয়ে থাকেন তাহলে ওনার আসল পরিচয় কি, তার আসল নাম কি? তার নাম তো গুমনামি হতে পারে না, কারণ গুমনামি কোনো নাম নয়, এটা আসলে স্থানীয়দের দেওয়া নাম। পয়েন্ট নাম্বার 10, উনি যদি নেতাজি নাই হয়ে থাকেন তাহলে ওনাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তার নাম, তখন উনি কেন বলছেন যে তিনি বহুদিন আগেই মৃত? এই কথা বলার কারণ কি? পয়েন্ট নাম্বার 11, উনি যদি নেতাজি নাই হয়ে থাকেন তাহলে ওনার সাথে বড় বড় রাজনৈতিক দলে সাক্ষাৎ নিতে যেতেন কেন? পয়েন্ট নাম্বার 12, উনি যদি নেতাজি নাই হন তাহলে কেন উনি নিজেকে আড়ালে রাখতেন, কেন ওনার মুখ থেকে রাখতেন সাদা চাদরে? পয়েন্ট নাম্বার 13, উনি যদি নেতাজি নাই হন তাহলে সরকার নিজের ফাইলগুলোকে বের করছে না কেন, কেন বারবার বলা হচ্ছে ওনার মৃত্যু অজানা? যদি নেতাজি বিমান দুর্ঘটনা মারা গিয়েই থাকেন তাহলে ফাইলগুলো বের করতে ক্ষতি কিসের, কিসের এত ভয় তাদের? পয়েন্ট নাম্বার 14, উনি যদি নেতাজি নাই হয়ে থাকেন তাহলে লাল বাহাদুর শাস্ত্রীকে হত্যা করা হলো কেন? পয়েন্ট নাম্বার 15, উনি যদি নেতাজি নাই হন তাহলে নেহেরু বাবার বারবার গুমনামি বাবার পিছনে লোক লাগিয়ে তাকে মারার চেষ্টাই বা করছিলেন কেন? পয়েন্ট নাম্বার 16, উনি যদি নেতাজি নাই হয়ে থাকেন তাহলে হঠাৎ করে গুমনামি বাবার আবির্ভাব হলো কোত্থেকে? এর আগে তো তাকে কোথাও দেখা যায়নি। পয়েন্ট নাম্বার 17, গুমনামি বাবা যদি প্রকৃত কোনো সাধুই হয়ে থাকেন তাহলে তার নিশ্চয়ই রাজনৈতিক বিষয়ে খবরাখবর রাখার কোনো দরকার পড়বে না, লাগবে না কোনো রেডিও। আমাদের মনে রাখতে হবে গুমনামি বাবার কাছে পাওয়া জিনিসের মধ্যে ছিল দূরবীন, রেডিও, সংবাদপত্র, ঘড়ি, টাইপরাইটার, রাজনীতি সংক্রান্ত পত্র, টেপ রেকর্ডার ইত্যাদি, যেগুলো প্রকৃত কোনো সাধুর কাজে লাগার কথাই নয়। পয়েন্ট নাম্বার 18, গুমনামি বাবার কাছে ছিল জার্মানি ও ইটালির সিগার। নেতাজির পরিবারের কথাই উনি একজন সাধারণ ভারতীয়, সুতরাং ওনার কাছে জার্মানি ইটালির সিগার আসার কথাও না। সেই বস্তুগুলো এলো কোথা থেকে? যদি বলা হয় যে ওনাকে কেউ এনে দিতেন তাহলে সে কে? নিশ্চয়ই সে গুপ্ত কেউ, কারণ সেরকম তো কোনো নাম শোনা যায়নি। যদি কেউ থাকে তবে সে গুপ্ত হবেন কেন?
আর এটাও মনে রাখতে হবে, ওনাকে কিন্তু ইটালি বা জার্মানির আগে কখনো দেখা যায়নি। সুতরাং জার্মানি, ইটালি, সিগার ওনার কাছে থাকার একটা অদ্ভুত ব্যাপার। পয়েন্ট নাম্বার 19, উনি যদি বিমান দুর্ঘটনায় মারা গিয়েই থাকেন তাহলে সেই মুহূর্তটার কোনো প্রমাণ রাখলেন না কেন কেউ, যেটা থেকে নিঃসন্দেহে বলা যায় যে হ্যাঁ সত্যি নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গেছে। এমন এক ধরনের প্রমাণ ওনারা রাখলেন না কেন, যে যেখান থেকে কোনো মানুষ আর প্রশ্ন তুলতে না পারে, ওনার দেহই বা সংরক্ষণ করা হলো না কেন? পয়েন্ট নাম্বার 20, আমরা কিন্তু সকলেই জানি নেতাজি তার জীবনে একবার সন্ন্যাস গ্রহণ করে বাড়ি ত্যাগ করেছিলেন, কিন্তু সেই যাত্রায় তার মনের মতো কোনো গুরু না পাওয়ায় তিনি আবার ফিরে এসেছিলেন বাধ্য হয়ে তার গৃহে। সুতরাং মৃত্যুর নাটক করে উনি যে গুমনামি বাবা সেটা নিজেকে লুকিয়ে রাখবেন, অর্থাৎ শেষ জীবনে নিজেকে লুকানোর জন্য সাধুর ছদ্মবেশ ধারণ করার তার কৌশল মাথায় আসবে, সেটা আশ্চর্যের কি? পয়েন্ট নাম্বার 21, নেতাজির পরিবারের সদস্যরা বলছেন যে নেতাজি কখনোই ভয় লুকিয়ে থাকার ছিলেন নন। আর যাই হোক, নেতাজি লুকিয়ে থাকলেও সেটা ভয় নন, এটা ওনারা বলছেন, কিন্তু ভুল। আসলে নেতাজি ভয় লুকিয়েছিলেন না, কিন্তু উনি যে শুধু লুকিয়েছিলেন না, গোপনে যুদ্ধ পরিচালনা করছিলেন, সেটা কি ওনারা একবারে ভেবে দেখেছেন? হতে পারে লুকিয়ে থেকে উনি যুদ্ধ পরিচালনা করছেন, যার জন্যই হয়তো প্রয়োজন হতো তার রেডিও, টেপ রেকর্ডার, সংবাদপত্র ইত্যাদি। পয়েন্ট নাম্বার 22, নেতাজি যদি বিমান দুর্ঘটনাতেই মারা গিয়ে থাকেন, উনি যদি গুমনামি বাবা নাই হন, যদি বা ওনার মৃত্যু হয়ে থাকে বিমান দুর্ঘটনা, তাহলে মিস্টার ক্লেমেন্ট অ্যাটলির সাথে নেহেরুর যে সমস্ত চিঠি বিনিময় হতো সেগুলো কি মিথ্যে? সেগুলো কি সম্ভব? কারণ সেগুলো যে লিখিত প্রমাণ, সেগুলো তো লোকের মুখে ভেসে আসা কোনো কথা নয়। পয়েন্ট নাম্বার 23, নেতাজির মৃত্যু যদি বিমান দুর্ঘটনাতে ঘটে থাকে, তাহলে ওনার মতো একজন মানুষের দেহ কাউকে না জানিয়ে দাহ করার মানে কি? পয়েন্ট নাম্বার 24, নেতাজি যদি বিমান দুর্ঘটনাতে মারা গিয়ে থাকেন তাহলে তার ডেথ সার্টিফিকেট কোথায়? যেহেতু বিমান দুর্ঘটনার পরেও 5 দিন উনি হসপিটালে ভর্তি ছিলেন হাবিবুর রহমানের মতে। পয়েন্ট নাম্বার 25, গুমনামি বাবাকে লেখা বুলবুল সবিতা ভট্টাচার্য ওরফে বুলবুল একটি চিঠি পাওয়া যায় তার, যেখানে বলা হয়, আজ 23শে জানুয়ারি আপনার ও আমার কাছে একটি বিশেষ দিন। এই দিন আমাদের গৃহে আপনার আমন্ত্রণ রইল। আপনি যদি অনুগ্রহ করে আসেন তাহলে আমরা খুব খুশি হব। এখন প্রশ্ন, 23শে জানুয়ারি তো নেতাজির জন্মদিন, গুমনামি বাবা যদি নেতাজি নাই হয়ে থাকেন, তাহলে বুলবুল কেন লিখলেন যে ওনার কাছে, বা অর্থাৎ গুমনামি বাবার কাছে একটি বিশেষ দিন? নেতাজির জন্মদিন গুমনামি বাবার কাছে স্পেশাল হতে যাবে কেন? কেন ওই দিন গুমনামি বাবাকে সবিতা ভট্টাচার্য ওরফে বুলবুল তার বাড়িতে আমন্ত্রণ জানালেন, যেখানে নেতাজির উপস্থিত থাকার কথা ছিল? আর বুলবুলের সাথে গুমনামি বাবার সম্পর্ক কি ছিল? পয়েন্ট নাম্বার 26, এছাড়াও যেগুলো এর সঙ্গে উল্লেখ্য, সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে অস্বীকার করা হয় লাল বাহাদুর শাস্ত্রীর হত্যাকাণ্ডকে। বলা হয়, লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু যেভাবে হোক না কেন, তার সমর্থন হলো না কেন তাহলে? পয়েন্ট নাম্বার 27, আরও একটা বিষয়, অনিতা বসুর কোনো জন্ম সার্টিফিকেট প্রকাশ্যে আসেনি। পয়েন্ট নাম্বার 28, যখনই নেতাজির প্রসঙ্গ সামনে আসে তখনই অনেকে একটা কথা বলেন যে নেতাজি তো কবেই মারা গেছে, তাকে নিয়ে আর এত বাড়াবাড়ি করার কি দরকার? নেতাজির মৃত্যু রহস্য অনেকটা কান টানলে মাথা আসে, এই সূত্রে পড়েছে, তাই হয়তো ওনারা এই কথাটা বলছে। পয়েন্ট নাম্বার 29, সংবিধানের নিয়মানুযায়ী কোনো বিষয়কে 68 বছর পর্যন্ত গুপ্ত রাখা যায়, কিন্তু তারপর বিষয়টি সকলের সামনে আনা বা প্রচার করা বাধ্যতামূলক। নেতাজি নিয়ে গবেষণা করা হচ্ছে, তার মৃত্যু ধরে নিচ্ছে 1945-এ, তারপর থেকে আজ 2020 শেষ হয়ে গেল, পড়ে গেছে 2021, এখনো পর্যন্ত কেটে গেছে 75টা বছর, এখনো পর্যন্ত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি যেখান থেকে সাধারণ মানুষ সেই বিষয়ে বোধগম্য হয়। কেন? নেতাজি নিয়ে বলতে গেলে অনেক কথাই বলা যায়, আসলে এই বিষয়টা এত বড়, ছোট করে বলা আমার পক্ষে ভীষণভাবে অসম্ভব, এটা আমি আগেও বলেছি, তাও অনেকটাই বড় হয়ে গেল। আমি এতদিন পর্যন্ত যা ইনফরমেশন কালেকশন করতে পেরেছি তা থেকে আমি এইটুকুই আমার মতে আসতে পারি যে নেতাজির মৃত্যু 1945 সালে হয়নি, এটা তো আর আমার মতে কেউ মেনে নেবে না, এটা আসলে বিতর্কিত। সুতরাং আমি আর বেশি কিছু না বাড়িয়ে দুটো শ্লোক দিয়ে শেষ করবো, এবং তার সাথে আরও একটা কথা বলবো যে আমি আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য ভীষণ গর্বিত বোধ করি আমাদের দেশের ভারতবাসী হিসেবে, কিন্তু একটা বিষয় লজ্জিত হই যে যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন, প্রকৃত স্বাধীনতা সংগ্রামী, প্রকৃত যোদ্ধা, তাদের নাম সরিয়ে দিয়ে যারা প্রকৃত যোদ্ধা নন তাদের নাম কেন এই স্বাধীনতা সংগ্রামের তালিকায় আনা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। আমি দুটো শ্লোক দিয়ে আজকের এই বক্তৃতা শেষ করতে চাই। জ্বলছিল জহরে নারীদের দেহ, তবুও নেকড়েরা চুপ ছিল। আমাদের পড়ানো হলো আকবর মহান, তো মহারানা প্রতাপ কে ছিল? রাস্তায় পড়ছিল লাশের পাহাড়, তবুও গান্ধী চুপ ছিল। পড়ানো হলো গান্ধী চরকায় এসেছে স্বাধীনতা, তো ফাঁসিতে চলা যুবকরা গেছিল। সেদিন
সেদুরি আজও যত্নে রাখা আছে যাতে গাদিদির ছাগল বাঁধা ছিল, কিন্তু সেদুরি আজ কোথায় যাতে ক্ষুদিরাম ভগৎ সিংহে ঝুলেছিল? দেশের দুর্দশা থেকে কাঁদতে পারি, চেষ্টা করে মুখ থেকে শুয়ে থাকতেও পারি। কতজন যে চোরেদের বাঁচিতে কত শত গুলি খেয়েছিল। কেন মিথ্যে বলো সাহেব যে চরখায় স্বাধীনতা এসেছিল? দুবার উল্লেখ করলাম, অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। আরও একটা শ্লোক, ভারত ডাকছে, রক্ত দিয়েছে রক্তকে, দা উঠে দাঁড়াও, আমাদের সময় নষ্ট করার মতো সময় নেই, অস্ত্র তোলো, যদি ভগবান চান তাহলে আমরা শহীদের মৃত্যুবরণ করব। এইসব রহস্যের সঙ্গে আরও একটি রহস্য উল্লেখ্য যে আইএনএ ডিফেন্স কমিটি যখন গঠিত হচ্ছে স্বাধীনতা সংগ্রামের পূর্বে, স্বাধীনতা সংগ্রামের জন্য যে সমস্ত ধনসম্পদ, প্রচুর ধনসম্পদ তো প্রয়োজন ছিল, সে সমস্ত ধনসম্পদ সংগ্রহ করার জন্য নেতাজি প্রায় বিক্রি করতেই নেমে পড়েছিলেন বলা চলে। সেই সমস্ত প্রচুর ধনসম্পদ, 155 কেজি সোনা সহ অনেক প্রচুর মূল্যবান সম্পদ, প্রচুর টাকা, যে সমস্ত ধনসম্পদের মিনিমাম টোটাল ছিল 75,000 কোটি টাকা। এত টাকা তো আর যুদ্ধে কাজে লাগেনি, তাহলে এত পরিমাণ যে টাকা, সেই টাকা কোথায় গেল? আইনি ধনসম্পদে এর এত টাকা নিশ্চয়ই যুদ্ধে কাজে লাগেনি। কিছু অংশ ভারতে ফিরে এলেও সিংহভাগের এই হদিশ পাওয়া যায় না, তাহলে এত টাকা কোথায় গেল? আমরা সবাই জানি যে সত্যের একটি বৈশিষ্ট্য আছে, সেটা হলো সত্যকে যতই চেপে রাখা হোক না কেন, যতই চেপে রাখার চেষ্টা করা হোক না কেন, সেটা একদিন না একদিন সবার সামনে বেরিয়ে আসেই, সেই যেই চেষ্টা করুক, কোনোদিনও সত্য চেপে থাকে না। নেতাজি বলেছিলেন স্বাধীনতা কেউ আমাদের হাতে তুলে দেবে না, স্বাধীনতাকে ছিনিয়ে নিতে হবে। ঠিক তেমনইভাবে এই সত্য এমনি এমনি উত্থাপন কেউ করবে না, এটাকে উত্থাপন করার জন্য অনেক আন্দোলন, অনেক প্রতিবাদ করতে হবে, তবেই সত্যটা সবার সামনে উঠে আসবে। এই ঘটনাটা ঠিক কান টানলে মাথা আসে, মানে এর পিছনে অনেক রাজনৈতিক ইতিহাস রয়েছে যেগুলোকে আমাদের সামনে এখনো পর্যন্ত অধরা রাখা হয়েছে। এমনকি নেতাজি সম্পর্কে, নেতাজি তো একজন প্রাণপুরুষ বলা চলে, ভারতের বিপ্লবীর একজন প্রাণপুরুষ, তার সম্বন্ধে আমাদের ইতিহাস বইতে আমাদের কেন কোনো বইতেই নেতাজি সম্পর্কে কোনো ইতিহাস তো লেখা হয়ই না, ছোট্ট একটি জিনিস শুধু তুলে ধরা হয়। অর্ধেক জিনিসই আমাদের ইতিহাস বইতে আমাদের কাছে অধরা। আমি এই বলে আমার বক্তৃতা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার।